আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্থতায় কামনা করছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। আমি তোমাদের জন্য অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আর যে টপিকটি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব এবং কোষ বিভব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে জেনেছি যে তড়িৎদ্বার বিভব কাকে বলে এবং প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে। অর্থাৎ আমরা জেনেছি তড়িৎদ্বার বিভব কাকে বলে এবং কোষ বিভব কাকে বলে। এখন আমরা জানবো প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে এবং প্রমাণ কোষ বিভব কাকে বলে। আমরা জানি কোনো ধাতু বা ধাতব পাতের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কিছুটা নির্ভর করে যে দ্রবণে ধাতব পাঠটি রাখা হয় তার ঘনমাত্রার উপর। অর্থাৎ আমরা জানি যখন কোনো একটা ধাতু বা ধাতব পাত কোনো দ্রবণে রাখি তখন ওই ধাতু বা ধাতব পাতটি ইলেকট্রন ত্যাগ করার একটা প্রবণতা আছে। আর এই প্রবণতাটা নির্ভর করে এই যে দ্রবণটি আমি ব্যবহার করলাম তার ঘনমাত্রার উপর। সেজন্য আমরা বিভিন্ন তড়িৎদ্বারের বিভবের তুলনামূলক মান প্রকাশের জন্য দ্রবণের একটি নির্দিষ্ট ঘনমাত্রা স্থির করে থাকি এবং সেই ঘনমাত্রাটি হচ্ছে 1 মোলার। অর্থাৎ আমরা কোনো একটা ধাতু বা ধাতব পাতকে যদি কোনো একটা দ্রবণে নিমজ্জিত করতে চাই তখন ওই দ্রবণের ঘনমাত্রাটাকে আমরা সাধারণত 1 মোলার ধরে থাকি। তাহলে কোনো একটা তড়িৎদ্বারের আদর্শ অবস্থায় যে বিভব ঘটে তাকে বলা হয় প্রমাণ তড়িৎদ্বার বিভব। এখন আদর্শ অবস্থা বলতে আমরা কি বুঝি? আদর্শ অবস্থা এখানে বলতে বুঝি বা প্রমাণ অবস্থায় বলতে আমরা বুঝি যেখানে দ্রবণের ঘনমাত্রা হতে হবে 1 মোলার এবং তাপমাত্রা থাকতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভবকে কিভাবে সংজ্ঞায়িত করব? যদি কোনো তড়িৎদ্বার 1 মোলার ঘনমাত্রার ইলেক্ট্রোলাইট দ্রবণে নিমজ্জিত থাকে তখন সেই তড়িৎদ্বারকে প্রমাণ তড়িৎদ্বার বলে। তখন তাকে আমরা বলবো প্রমাণ তড়িৎদ্বার বলবো। আর তাহলে তড়িৎদ্বার বিভব কাকে বলবো? তাহলে ওই যখন প্রমাণ অবস্থায় কোনো তড়িৎদ্বারের যে বিভব ঘটে তাকে আমরা বলবো প্রমাণ তড়িৎদ্বার বিভব। বিভব কি জিনিস অলরেডি আমরা এটা জানি, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, সুতরাং আজকে আবার আলোচনা করার প্রয়োজন নেই। তাহলে আমরা প্রমাণ অবস্থায় কোনো একটা তড়িৎদ্বারের যে বিভব ঘটে তাকে বলবো প্রমাণ তড়িৎদ্বার বিভব। অথবা আমি এটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলার ঘনমাত্রার দ্রবণে কোনো একটা তড়িৎদ্বার যে বিভব প্রদর্শন করে তাকে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলা হয়। তাহলে এখানে আমরা একটু বলতে পারি যে প্রমাণ গ্যাস তড়িৎদ্বারে সংশ্লিষ্ট গ্যাসের আয়নের ঘনমাত্রা 1 মোলার এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ 1 অ্যাটমসফেরিক থাকে। এই যে আমি সংজ্ঞাটা দিলাম যে 1 মোলার ঘনমাত্রা, সেটা হচ্ছে যে কোনো ধাতব পদার্থের জন্য। কিন্তু যদি গ্যাসটি ধাতব পদার্থটি না হয়ে যদি পদার্থটি হয় গ্যাসীয় তাহলে সেক্ষেত্রে ডেফিনিশনটা কি দাঁড়াবে? তখন দাঁড়াবে গ্যাসের আয়নের ঘনমাত্রা 1 মোলার। গ্যাসের আয়নের ঘনমাত্রা যেমন যদি হাইড্রোজেন আয়ন থাকে তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 মোলার এবং তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সেক্ষেত্রে অবশ্যই একটা আমার বায়ুচাপ থাকবে। আমরা ধাতব পদার্থের বেলায় কিন্তু কোনো বায়ুচাপ চিন্তা করি নাই বা বলি নাই। এখানে গ্যাসীয় পদার্থের বেলায় আমরা বায়ুচাপের কথা বলেছি, এক বায়ুমণ্ডলীয় চাপ থাকবে। কেন? গ্যাসীয় পদার্থগুলো সাধারণত আমরা জানি যে এদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুবই বেশি কম, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব খুবই বেশি। সেক্ষেত্রে তাদেরকে যদি আমাদেরকে ইন কন্টাক্টে আনতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে চাপ প্রয়োগ করতে হয়। সেজন্য যদি কোনো গ্যাসীয় তড়িৎদ্বারের বিভব সংজ্ঞায়িত করতে হয় তখন আমাকে বলতে হবে ওই গ্যাসীয় পদার্থের যে 1 মোলার ঘনমাত্রার আয়নের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 বায়ুমণ্ডলীয় চাপে যে বিভব হয় তাকে বলবো আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে আমি আবার একটু সংক্ষেপে বলি যে প্রমাণ অবস্থায় কোনো তড়িৎদ্বারের বিভবকে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে। তাহলে প্রমাণ অবস্থায় কোনো কোষের বিভবকে আমরা বলবো প্রমাণ কোষ বিভব। আর যখন প্রমাণ কোষ বিভব আমরা প্রকাশ করি তখন সেটাকে আমরা ই নট দ্বারা প্রকাশ করি। স্বাভাবিক অবস্থায় আমরা বিভবটাকে ই দ্বারা প্রকাশ করে থাকি। যখনই ই নট থাকবে তখন সেটাকে বুঝে নিব যেটি হচ্ছে প্রমাণ অবস্থায় কোষ বিভব। এটা। তাহলে এখন আমরা এটাকে লিখি দুটি প্রমাণ তড়িৎদ্বার বিভবের পার্থক্যকে প্রমাণশীল বিভব বলে।
অর্থাৎ এটাকে আমরা যদি এভাবে লিখি গাণিতিকভাবে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোড অক্সিডেশন মাইনাস ই নট ক্যাথোড অক্সিডেশন। এ বিষয়ে আমি এর আগের লেকচারে আমি আলোচনা করেছি। এখানে অ্যানোডে সাধারণত অক্সিডেশন হয়, ক্যাথোডে রিডাকশন হয়। সেজন্য ক্যাথোডকে যদি আমরা অক্সিডেশন ঘটাতে চাই তখন সেটা প্লাস না হয়ে মাইনাস হয়ে যাবে। এটা হওয়ার কথা ছিল ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন, কিন্তু এখানে যেহেতু আমরা অক্সিডেশন লিখেছি তাহলে এখানে অবশ্যই তার সাইনটি পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ এটা অপোজিট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর হওয়ার কথা ছিল রিডাকশন, আমরা দেখিয়েছি অক্সিডেশন, সেজন্য আমাদেরকে অবশ্যই এখানে মাইনাস সাইন ইউজ করতে হবে। সেজন্য এটাকে আমরা বলতে পারি দুটি তড়িৎদ্বারের তড়িৎ বিভবের পার্থক্যকে আমরা বলতে পারি তড়িৎ কোষের বিভব। এখন আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব কাকে বলে সেটা আমরা একটু দেখব। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার খুবই গুরুত্বপূর্ণ একটি তড়িৎদ্বার। এটা আমাদের বিষয়ে অনেক জ্ঞান রাখতে হবে, না হলে কিন্তু আমরা বিভিন্ন তড়িৎদ্বারের বিভব কিভাবে নির্ণয় করে সেটা আমরা জানবো না। কারণ এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করেই কিন্তু বিভিন্ন তড়িৎদ্বারের বিভব নির্ণয় করা হয়। এখন আমরা প্রথমেই হাইড্রোজেন তড়িৎদ্বারের গঠনটি একটু দেখে নিন। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বেলায় বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে 1 অ্যাটমসফেরিক প্রেসার অর্থাৎ 1 বায়ুমণ্ডলীয় চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 মোলার হাইড্রোজেন আয়নের দ্রবণে ডুবানো নিষ্ক্রিয় ধাতুর প্লাটিনাম পাত্রের সংস্পর্শে চালনা করা হয়। অর্থাৎ আমরা যদি এটাকে দেখি, এভাবে একটি পাত্র নেওয়া হয়, যে পাত্রে হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন থাকে এমন একটি দ্রবণ আমরা ব্যবহার করব। যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে দ্রবণটা আমরা ইউজ করেছি, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে দ্রবণটি ইউজ করেছি সেখানে হাইড্রোজেন আয়ন আছে। অর্থাৎ এখানে আমি যে দ্রবণটি ব্যবহার করেছি সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন আছে। তাহলে আমি এই হাইড্রোজেন তড়িৎদ্বারের মধ্যে এমন একটি দ্রবণ ব্যবহার করব যার মধ্যে অবশ্যই হাইড্রোজেন আয়ন থাকতে হবে, এবং এই ক্ষেত্রে আমাকে বায়ুমণ্ডলীয় চাপ 1 অ্যাটমসফেরিক প্রেসার রাখতে হবে। আমরা যখন এই হাইড্রোজেন আয়ন সমৃদ্ধ দ্রবণ নিয়ে সেখানে আমরা তখন 1 বায়ুমণ্ডলীয় চাপে হাইড্রোজেন গ্যাস বাহির থেকে বুদবুদ আকারে এখানে প্রবেশ করাবো। একই সাথে এখানে একটা প্লাটিনামের পাত আমরা এখানে দ্রবণে প্রবেশ করাবো। তবে প্লাটিনামের পাতের এই যে তারটি আছে, তারের মাথায় আমরা পাতটি লাগাবো। অর্থাৎ এটি হচ্ছে একটি প্লাটিনামের তার, তার মাথায় একটি প্লাটিনাম পাত থাকবে। এখন এই যে প্লাটিনাম পাতটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে প্লাটিনামটি সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, যার কারণে এখানে কোনো বিক্রিয়া যদি ঘটে তাহলে প্লাটিনাম কোনো সমস্যার সৃষ্টি করবে না। আর আমি যদি এখানে কোনো সক্রিয় ধাতুর তার ব্যবহার করি তাহলে সেখানে কিন্তু বিক্রিয়া ঘটবে, তখন আর হাইড্রোজেন তড়িৎদ্বার কাজ করবে না। সেজন্য এখানে আমরা প্লাটিনাম তারের তড়িৎদ্বারটি এখানে প্রবেশ করিয়েছি এবং তার মাথায় একটি প্লাটিনাম পাত রেখেছি। তাহলে আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারের যে এখানে গঠনটা মোটামুটি বুঝলাম যে হাইড্রোজেন তড়িৎদ্বার কিভাবে গঠন করা হয়। আমি আবার বলি যে প্রথমে আমরা একটা পাত্র নিই, সেখানে হাইড্রোজেন আয়ন সমৃদ্ধ একটি দ্রবণ নেওয়া হয়, নিয়ে সেখানে একটা প্লাটিনামের তারের প্রবেশ করিয়ে তার মাথায় একটি প্লাটিনাম পাতের রাখা হয়, এবং এখানে কিছু হাইড্রোজেন গ্যাস বাহির থেকে 1 অ্যাটমসফেরিক প্রেসারে এই দ্রবণের মধ্যে প্রবেশ করানো হয়। এই হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বারের একটি গঠন। এখন হাইড্রোজেন তড়িৎদ্বারের মান সবসময় 0 বিভব ধরা হয়। কেন 0 বিভব ধরা হয়? কারণ হচ্ছে এই তড়িৎদ্বারটি ব্যবহার করেই আমরা অন্যান্য তড়িৎদ্বারের তড়িৎ বিভব নির্ণয় করব। তড়িৎদ্বার বিভব নির্ণয় করব। এখন এইটাকে এইজন্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড তড়িৎদ্বার বিভব বলা হয়। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড তড়িৎদ্বার বলা হয়। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যার সাপেক্ষে অন্যের তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হয়। এখন এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? হাইড্রোজেন, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনকে আমরা বাহির থেকে দিচ্ছি, তার মানে কি হাইড্রোজেনটা যখন দ্রবণে আসবে তখন সে ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়নে রূপান্তরিত হবে। সেজন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি, হাইড্রোজেন যখন দ্রবণে যায় তখন সে ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়নে রূপান্তরিত হয়, এবং তার বিভব পার্থক্য হচ্ছে 0.0 ভোল্ট। আবার এই যে হাইড্রোজেন আয়নটি যখন দ্রবণে, এখানে আমরা যেখানে যে হাইড্রোজেন আয়ন আছে এই দ্রবণে, যেহেতু আমরা এই দ্রবণটি নিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হিসাবে থাকবে? এখানে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসাবে থাকবে। এই দ্রবণে যে হাইড্রোজেন আয়নটি আছে সেই হাইড্রোজেন আয়নটি আবার ইলেকট্রন গ্রহণ করবে। কোথা থেকে গ্রহণ করবে? এই হাইড্রোজেন মৌলটি যখন দ্রবণে এসে ইলেকট্রন ছেড়ে দেয় সেই ইলেকট্রনগুলো দ্রবণে বিদ্যমান হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে। অর্থাৎ এই হাইড্রোজেন গ্যাসটি যখন এখানে 2টি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে সেই 2টি ইলেকট্রন দ্রবণে বিদ্যমান হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে। গ্রহণ করে সে আবার হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে হাইড্রোজেন তড়িৎদ্বারে কি হচ্ছে, বাহির থেকে আমরা হাইড্রোজেন দিচ্ছি
আবার সেই হাইড্রোজেনগুলো এখানে ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, আর দ্রবণে হাইড্রোজেন আয়ন আছে, সেই হাইড্রোজেন আয়নগুলো আবার ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ একটি বিপরীতমুখী কাজ হচ্ছে। হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আয়ন হচ্ছে, আবার হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হচ্ছে। তাহলে এটি হচ্ছে মোটামুটি হাইড্রোজেন তড়িৎদ্বার সম্পর্কে আমাদের ধারণা। এখন এই তড়িৎদ্বারটা, এটা হচ্ছে তড়িৎদ্বার। এখন যদি আমরা সম্পূর্ণ কোষটি লিখতে যাই, তাহলে হাইড্রোজেন কোষ, তড়িৎদ্বারের যে কোষটি, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? সেটাকে আমরা লিখতে পারি যে, কোষটি যদি আমাকে লিখতে হয়, তাহলে সেটাকে আমাকে আরেকটি তড়িৎদ্বারের সাথে যুক্ত করতে হবে। যেহেতু এখানে আমরা কোনো তড়িৎদ্বারের সাথে হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে যুক্ত করিনি, তাহলে এটা এখন স্বাভাবিক অবস্থায় একটি তড়িৎদ্বার হিসাবেই থাকবে, হাইড্রোজেন তড়িৎদ্বার। আর এই হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমরা প্রকাশ করব এভাবে: প্লাটিনাম, এই হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আয়ন হচ্ছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে যে হাইড্রোজেন দিচ্ছি, সে হাইড্রোজেনটি ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়ন প্রডিউস করছে, সেটাকে আমরা এখানে তড়িৎদ্বার হিসাবে দেখাতে পারি। এখন এখানে একটি কথা আছে যে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। এই প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কি? তার মানে বোঝা যাচ্ছে এখানে নির্দেশক তড়িৎদ্বার কি, সে সম্পর্কে আমাকে জানতে হবে আগে। মানে নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে? যে তড়িৎদ্বারের সাহায্যে অন্য তড়িৎদ্বারে তড়িৎ বিভব নির্ণয় করা হয়, তাদেরকে বলা হয় নির্দেশক তড়িৎদ্বার। এখানে আমি পূর্বেই বলেছি, হাইড্রোজেন তড়িৎদ্বারটি অন্য তড়িৎদ্বারের বিভব নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। সুতরাং আমরা বলতে পারি হাইড্রোজেন তড়িৎদ্বার একটি নির্দেশক তড়িৎদ্বার, একটি নির্দেশক তড়িৎদ্বার। এই নির্দেশক তড়িৎদ্বার দুই ধরনের হয়ে থাকে: প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, দ্বিতীয়টি হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। আমি আবার বলছি, নির্দেশক তড়িৎদ্বারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। তাহলে হাইড্রোজেন তড়িৎদ্বারটি হচ্ছে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বারের একটি উদাহরণ, প্রকৃষ্ট উদাহরণ। এটাকে আমরা SEC দ্বারা, অর্থাৎ সি দ্বারা প্রকাশ করে থাকি। সি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে, আমি আগেও বলেছি যে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যার সাপেক্ষে অন্যের তড়িৎদ্বার নির্ণয় করা হবে, যার সাপেক্ষে নির্ণয় করা হবে তাকে বলা হবে স্ট্যান্ডার্ড। আর এখানে হাইড্রোজেনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, কারণ সরাসরি তাকে ব্যবহার করে আমরা অন্য তড়িৎদ্বার বিভব নির্ণয় করব, সেজন্য এটাকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড। এরপর আছে আমরা গৌণ বা সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার বা কি? আমরা হাইড্রোজেন তড়িৎদ্বার, এটি সেকেন্ডারি মানে হচ্ছে এই তড়িৎদ্বারের তড়িৎ বিভব আগে আমি হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা নির্ণয় করব। নির্ণয় করে অতঃপর যে তড়িৎদ্বারের বিভব আমি নির্ণয় করেছি, সেটি ব্যবহার করব অন্য তড়িৎদ্বারের বিভব নির্ণয় করার জন্য। তাহলে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি বা গৌণ নির্দেশক তড়িৎদ্বার। অর্থাৎ এটাকে আমি বোঝার জন্য এভাবে বলি যে, আমরা দুইজন প্রথমে আমি দুজন স্টুডেন্টকে চিন্তা করি, এ এবং বি, দুজন স্টুডেন্ট বা ছাত্র যারা ব্যবসা শুরু করবে। তাহলে এ যে ছাত্রটি আছে, তার নির্দিষ্ট একটা ক্যাপিটাল আছে। এই ক্যাপিটাল থাকার কারণে সে নিজে ব্যবসা শুরু করতে পারে। কিন্তু সে চিন্তা করলো, যদি আমি বি কে আমার সাথে নেই, তাহলে তারও কিছু অর্থ উপার্জনের ব্যবস্থা হবে। তাহলে সে যদি অর্থ উপার্জন করতে পারে, তাহলে সে আবার অন্যকে সহযোগিতা করতে পারবে। তখন আর আমাকে অন্যকে সহযোগিতা করতে হবে না। তাহলে বি যে ছাত্রটি অর্থ উপার্জনের জন্য সক্ষম হলো এবং অন্যকে সহযোগিতা করার মতো তার সক্ষমতা অর্জিত হলো, সেটা কার কারণে হয়েছে? এর কারণে। সেজন্য এ হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, আর বি হচ্ছে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। ঠিক একইভাবে এখানে আমরা প্রথমে হাইড্রোজেন দ্বারা কোনো একটি তড়িৎদ্বারের বিভব নির্ণয় করব। এখন যে তড়িৎদ্বারের বিভব নির্ণয় করব, সেই তড়িৎদ্বারটি আবার আমি অন্য তড়িৎদ্বারের বিভব নির্ণয় করার জন্য ব্যবহার করব। তাহলে যেই তড়িৎদ্বার নির্ণয় করে অন্য তড়িৎদ্বার নির্ণয় করব, তাহলে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি বা গৌণ তড়িৎদ্বার। সেক্ষেত্রে আমরা যেমন ক্যালোমেল তড়িৎদ্বার একটি গৌণ বা সেকেন্ডারি তড়িৎদ্বার, আর সিলভার ক্লোরাইড হচ্ছে আরেকটি গৌণ তড়িৎদ্বার। এখন এই গৌণ তড়িৎদ্বারগুলো ব্যবহার করে আমরা অন্য তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমার আর হাইড্রোজেন তড়িৎদ্বার লাগবে না। কিন্তু এই হাইড্রোজেন তড়িৎদ্বারটি আমরা আগেই ব্যবহার করেছি, যেমন ক্যালোমেল তড়িৎদ্বার। এই ক্যালোমেল তড়িৎদ্বারের বিভবটা আমরা আগে হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা ব্যবহার করে নির্ণয় করেছি। এখন এই ক্যালোমেল তড়িৎদ্বারটা আমরা অন্য তড়িৎদ্বারের তড়িৎ বিভব নির্ণয় করতে ব্যবহার করতে পারবো। সেজন্য ক্যালোমেল তড়িৎদ্বারটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ তড়িৎদ্বার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রাইমারি বা সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড কি এবং এটা দ্বারা কিভাবে আমরা অন্য তড়িৎদ্বারের বিভব নির্ণয় করব, সেটা এখন আলোচনা করব।
প্রথমে আসি আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার সহযোগে বিভিন্ন তড়িৎদ্বারের বিভব নির্ণয় করব। অর্থাৎ এখানে আমরা হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে বিভিন্ন তড়িৎদ্বারের বিভব কিভাবে নির্ণয় করব সেটা নির্ণয় করার জন্য আমি দুইটি তড়িৎদ্বার নিয়ে এখানে উদাহরণ হিসেবে নিয়েছি। একটা হলো জিঙ্ক তড়িৎদ্বার, আরেকটা হচ্ছে কপার তড়িৎদ্বার। এখন এই জিঙ্ক তড়িৎদ্বারের কোনো বিভব আমরা জানি না, আমরা কোনো বিভব জানি না, এবং স্বাভাবিক অবস্থায় কোনো একটা তড়িৎদ্বারের তড়িৎ বিভব নির্ণয় করা যায় না, তো অসম্ভব। তাহলে তড়িৎ কোষের কিন্তু বিভব নির্ণয় করা যায়, তড়িৎদ্বারের বিভব নির্ণয় করা যায় না সরাসরি, তড়িৎ কোষের বিভব নির্ণয় করা যায়। সেজন্য যদি আমরা কোনো একটা তড়িৎদ্বারকে হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করি তখন সেটি হতে হবে একটি পূর্ণাঙ্গ কোষ। আমরা জানি কোষ তৈরি করার জন্য দুটি তড়িৎদ্বার লাগে, একটা অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। তাহলে এখন আমরা অ্যানোড বা ক্যাথোড হিসেবে যদি একটি তড়িৎদ্বার বিবেচনা করি, তার সাথে যদি হাইড্রোজেন তড়িৎদ্বারকে আমরা যুক্ত করে দেই তাহলে একটি কোষ হবে। তাহলে এই কোষের তড়িৎদ্বার বিভব কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে কিভাবে আমরা নির্ণয় করব সেটা আমরা একটু দেখি। এখানে জিঙ্ক ইলেকট্রোডকে যদি আমরা অ্যানোড রূপে ও হাইড্রোজেন ইলেকট্রোডকে ক্যাথোড রূপে লবণ সেতুর মাধ্যমে সংযুক্ত করি, তখন জিঙ্ক ইলেকট্রোডটি ভোল্টমিটারের অর্থাৎ তখন জিঙ্ক ইলেকট্রোডটি কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ সে জারণ প্রদর্শন করবে, জারণ বৈশিষ্ট্য প্রদর্শন করবে। কেন? জিঙ্ক ইলেকট্রোডটি হাইড্রোজেন ইলেকট্রোডের চেয়ে বেশি। অর্থাৎ আমরা যদি সক্রিয়তা সিরিজের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাই জিঙ্কের অবস্থানটি হাইড্রোজেনের উপরে। অর্থাৎ জিঙ্ক যেহেতু উপরে তাহলে জিঙ্ক অধিক সক্রিয় হবে। আর আমরা আগেই আলোচনা করেছি জিঙ্ক যে ধাতু যত বেশি সক্রিয় বা যে পদার্থ যত বেশি সক্রিয় সে তত সহজে ইলেকট্রন ত্যাগ করবে এবং অ্যানোড হিসাবে কাজ করবে। আর যেটি অপেক্ষাকৃত কম সক্রিয় সেটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, অর্থাৎ সে ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে এখানে যেহেতু জিঙ্ক হাইড্রোজেনের চেয়ে অধিক সক্রিয় তাহলে এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সে অ্যানোড হিসাবে কাজ করবে, অন্যদিকে হাইড্রোজেন ইলেকট্রন ক্যাথোড হিসাবে কাজ করবে। এখন আমরা যদি এই দুটি কোষের দুটি ইলেকট্রোডকে যুক্ত করি তখন আমরা একটা কোষ তৈরি করতে পারি। কিভাবে? এবং কোষ তৈরি করার পর আমরা জানি সেখানে আমরা একটা লবণ সেতু ব্যবহার করে থাকি। আর লবণ সেতু কেন ব্যবহার করি? এটা আমাদের প্রথম ক্লাসেই আমি আলোচনা করেছি, যেটি সাধারণত কোষের বিক্রিয়াকে কন্টিনিউয়াস রাখার জন্য আমরা এই লবণ সেতুটি ব্যবহার করে থাকি। এখন এই যখন আমরা জিঙ্ক তড়িৎদ্বারের সাথে হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে যুক্ত করব তখন জিঙ্ক তড়িৎদ্বার থেকে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে এবং অ্যানোড হিসাবে কাজ করবে, অন্যদিকে হাইড্রোজেন ইলেকট্রোডটি তড়িৎদ্বার অর্থাৎ সেখানে ইলেকট্রন গৃহীত হবে এবং হাইড্রোজেন তড়িৎদ্বারটি একটি ক্যাথোড হিসাবে কাজ করবে, অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রোডে বিজারণ ঘটবে আর জিঙ্ক ইলেকট্রোডে জারণ ঘটবে। এখন যখন আমরা দুটাকে যুক্ত করি তখন আমরা লিখতে পারি কোষটাকে লিখতে পারি ই নট সেল ইজ ইকুয়াল টু, আমরা যদি লিখি সেটা কিভাবে লিখতে পারি, ই নট সেল ইকুয়াল টু ই নট জিঙ্ক টু জিঙ্ক আয়ন। কারণ আমরা আগেই বলেছি এখানে যখন দুটি তড়িৎদ্বারকে আমরা যুক্ত করি হাইড্রোজেন তড়িৎদ্বার এবং জিঙ্ক তড়িৎদ্বারকে তখন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে জিঙ্ক থেকে সে জিঙ্ক আয়নে রূপান্তরিত হচ্ছে। তাহলে জিঙ্কের তড়িৎদ্বারটাকে আমরা লিখতে পারি ই নট জিঙ্ক টু জিঙ্ক আয়ন, এটা জিঙ্কের তড়িৎদ্বার, প্লাস ই নট হাইড্রোজেন আয়ন টু হাইড্রোজেন গ্যাস। কারণ হাইড্রোজেন তড়িৎদ্বারের মধ্যে আমরা আজকের আলোচনায় শুরুতে দেখেছি হাইড্রোজেন তড়িৎদ্বারের জন্য দ্রবণে হাইড্রোজেন আয়ন থাকে। তাহলে এই জিঙ্ক যে ইলেকট্রনগুলো ত্যাগ করছে সেই ইলেকট্রনগুলো দ্রবণে বিদ্যমান হাইড্রোজেন আয়ন গ্রহণ করে, গ্রহণ করে সে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন তড়িৎদ্বার এখানে বিজারণ হচ্ছে, যার কারণে এটাকে আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে লিখতে পারি ই নট হাইড্রোজেন আয়ন টু হাইড্রোজেন গ্যাস। তাহলে আমরা সেল বিভবটাকে লিখতে পারি ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট জিঙ্ক টু জিঙ্ক আয়ন প্লাস ই নট হাইড্রোজেন আয়ন টু হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে আমরা শুরুতেই বলেছি হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবকে জিরো ধরে নেওয়া হয়, জিরো ধরে নেওয়া হয়, এটা হচ্ছে একটা বিশ্বজনীন মান, অর্থাৎ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবকে আমরা সব সময় জিরো ধরে নেব। কারণ হচ্ছে যেহেতু এটাকে আমরা রেফারেন্স ইলেকট্রোড হিসেবে ইউজ করব বা নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব, সুতরাং তার নির্দিষ্ট কোনো বিভব এখানে আমরা চিন্তা করব না। যদিও প্রকৃতপক্ষে হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব জিরো নয়, it can be more than zero but we consider it as zero, কারণ ওয়ার্ল্ড ওয়াইড এটাকে জিরো ধরে নেওয়া হয়। আর এই জিরো ধরে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা তড়িৎ কোষের তড়িৎ বিভবটা সহজে নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা টোটাল যে সেল বিক্রিয়াটি লিখলাম বা সেলটি লিখলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ই জিঙ্কের জন্য তড়িৎদ্বার যেটি ছিল যেমন ছিল তেমনই আছে, বাট হাইড্রোজেনেরটা আমরা জিরো বসিয়ে দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা এই দুটিকে যুক্ত করে হাইড্রোজেন ইলেকট্রন তখন জিঙ্ক ইলেকট্রনের জারণ ক্রিয়া ঘটে, তখন ভোল্টমিটার নির্দেশ করে যে সেখানে ইএমএফ হচ্ছে 0.76 ভোল্ট। অর্থাৎ এখানে আমরা যখন এই দুটো ইলেকট্রোডকে যুক্ত করব
দুটি ইলেকট্রোডকে যুক্ত করব, তখন দেখা যাচ্ছে যে এখানে একটা, এই যে আমরা একটু চিত্রটির দিকে একটু লক্ষ্য করি, এই যে এখানে জিঙ্ক ইলেকট্রোড নিলাম আমি, আর এখানে হাইড্রোজেন ইলেকট্রোড নিলাম। এই এখন জিঙ্ক ইলেকট্রন এবং দুটি ইলেকট্রোডকে আমরা লবণ সেতু দ্বারা যুক্ত করেছি। যুক্ত করার পরে এখানে কন্টিনিউয়াসলি বিক্রিয়া ঘটতেই থাকবে। আর এখানে এই জিঙ্ক ইলেকট্রোড, এখানে যে জিঙ্ক ইলেকট্রোডটি আমরা ব্যবহার করেছি সেই ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সে জিঙ্ক আয়নে রূপান্তরিত হবে এবং দ্রবণে চলে আসবে, এবং দ্রবণে চলে আসবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো জিঙ্ক ত্যাগ করেছে সেই ইলেকট্রনগুলো এই তড়িৎদ্বার দিয়ে এখানে চলে আসবে, হাইড্রোজেন তড়িৎদ্বারে চলে আসবে। আমরা জানি হাইড্রোজেন তড়িৎদ্বারে কিন্তু হাইড্রোজেন আয়ন আছে, সেই হাইড্রোজেন আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হবে, হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হবে। এই বিক্রিয়াটিকে আমরা এইভাবে লিখতে পারি, জিঙ্ক ইলেকট্রন দিচ্ছে, দিয়ে জিঙ্ক আয়নে রূপান্তরিত হচ্ছে, হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হচ্ছে। এটি হচ্ছে কোষ বিক্রিয়া। তাহলে এখানে দেখলাম জিঙ্ক অ্যানোড হিসাবে কাজ করে এবং হাইড্রোজেন ইলেকট্রোড ক্যাথোড হিসাবে কাজ করে। এখন এই দুটিকে যুক্ত করে যখন আমরা সেল তৈরি করলাম, এখানে একটা ভোল্টমিটার যুক্ত করা হয়েছে, তখন দেখা যাচ্ছে ভোল্টমিটারে একটা মান দেখাচ্ছে, সেটা 0.76 ভোল্ট, 0.76 ভোল্ট। অর্থাৎ এই ভোল্টটাই হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বারের বিভব। কেন? আমরা যুক্ত যখন কোষ তৈরি করেছি তখন এটি ছিল কোষ বিভব, কোষ বিভব। কিন্তু এই কোষের মধ্যে একটি তড়িৎদ্বারের বিভব হচ্ছে 0, আর সেটি হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব 0। যেহেতু হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব 0, তাহলে কোষের বিভব যেটি হবে সেটি হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বারের বিভব। অর্থাৎ এখানে আমরা কোষের যে 0.76 ভোল্টটা পেয়েছি সেটি হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব। তাহলে আমরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে অন্য একটি ধাতুর বা অন্য একটি তড়িৎদ্বারের তড়িৎ বিভব নির্ণয় করব। তাহলে আমি বোঝার জন্য আমি আরেকটি তড়িৎদ্বার এখানে উদাহরণ হিসেবে নিয়ে আসছি, সেটা হচ্ছে, সেই তড়িৎদ্বারটি হচ্ছে আমাদের কপার তড়িৎদ্বারের বিভব নির্ণয় করব। হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে আমরা কপার তড়িৎদ্বারের বিভব নির্ণয় করব। তাহলে আমরা একটু প্রথমে আবার চিত্রটি লক্ষ্য করি। এখানে কপার তড়িৎদ্বার হিসেবে আমরা কপার ইলেকট্রোড ব্যবহার করছি, আর এদিকে হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রোড। অর্থাৎ আমরা তড়িৎ বিভব নির্ণয় করব কার? কপার তড়িৎদ্বারের। কারণ হাইড্রোজেনের তড়িৎদ্বারের বিভব আমাদের জানা, সেটা হচ্ছে 0। এটা আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ফিক্সড ভ্যালু ধরে নেওয়া হয়েছে অন্য তড়িৎদ্বারের বিভব নির্ণয় করার জন্য। সেজন্য হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবটা এখানে 0। তাহলে আমাদের তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে হবে কার? কপার ইলেকট্রোডের। এখন এখানে কপার কিন্তু হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়। এখানে যেমন জিঙ্ক ছিল হাইড্রোজেনের চেয়ে অধিক সক্রিয়, এখানে কিন্তু কপার হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয়, যার কারণে কপার তড়িৎদ্বারটি ক্যাথোড হিসাবে কাজ করবে আর হাইড্রোজেন তড়িৎদ্বারটি অ্যানোড হিসাবে কাজ করবে। অর্থাৎ এখানে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করবে, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়নে রূপান্তরিত হবে। আর এখানে আমাদের দ্রবণে, যদি এই দ্রবণে কপার সালফেট দ্রবণ আছে, এই যে এখানে কপার সালফেট দ্রবণ, এই কপার সালফেট দ্রবণে কপার আয়ন বিদ্যমান আছে। কারণ কপার সালফেট দ্রবণে কপার আয়ন এবং সালফেট আয়ন হিসেবে থাকে, তাহলে এখানে কপার আয়ন বিদ্যমান আছে এই দ্রবণে। এখন এই তড়িৎদ্বারে এই যে হাইড্রোজেনটি সেই ইলেকট্রন ত্যাগ করলো, সেই ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন আয়ন হিসেবে দ্রবণে চলে আসবে, আর ইলেকট্রনগুলো বহির্তার দিয়ে এখানে কপার ইলেকট্রোডের যে দ্রবণটি ছিল সেই দ্রবণে চলে আসবে। দ্রবণে চলে আসলে কপার আয়ন ইলেকট্রনগুলো গ্রহণ করবে। সেক্ষেত্রে আমরা কোষ বিক্রিয়াটি লিখতে পারি এভাবে, হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে হাইড্রোজেন আয়নে রূপান্তরিত হচ্ছে, আর কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে কোষ বিক্রিয়া। আর যখন আমরা এই কোষটি তৈরি করলাম, তৈরি করার পরে দেখা যাচ্ছে এখানে একটা বিভব দেখা যাচ্ছে। এই বিভবের মানটি হচ্ছে কত? 0.34 ভোল্ট। অর্থাৎ এখানে কোষ বিভব, আমরা কোষটিকে লিখতে পারি E0 সেল ইজ ইকুয়াল টু E0 হাইড্রোজেন টু হাইড্রোজেন আয়ন, কারণ এটি অ্যানোড হিসেবে এখন কাজ করছে। আর আমাদের আগের উদাহরণে ছিল হাইড্রোজেন ইলেকট্রোডটি ক্যাথোড হিসেবে কাজ করেছে। তাহলে এখানে কপার আয়ন টু কপার, অর্থাৎ কপার আয়ন বিজারিত হয়ে কপারে রূপান্তরিত হচ্ছে, সেজন্য এটি ক্যাথোড হিসাবে কাজ করবে। তাহলে হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান হচ্ছে 0, আর এখানে আমরা ক্যাথোড অর্থাৎ কপারের তড়িৎদ্বারের বিভব নির্ণয় করব। সেটা নির্ণয় করতে হলে আমরা দেখতে পাচ্ছি সেল বিভবটা হচ্ছে 0.34 ভোল্ট, অর্থাৎ এর মানটা হচ্ছে 0.34 ভোল্ট। যেহেতু এটা 0, তাহলে 0.34 থেকে যদি আমরা 0 বিয়োগ দিই তাহলে আলটিমেটলি 0.34 হবে। তখন কপার ক্যাথোডের অর্থাৎ কপার তড়িৎদ্বারের বিভবটা হবে 0.34 ভোল্ট। তাহলে আমরা দেখলাম যে হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে আমরা অতি সহজেই যে কোনো তড়িৎদ্বারের তড়িৎ বিভব নির্ণয় করতে পারি। এখানে আমি দুটি উদাহরণ দেখিয়েছি, আরো অনেকগুলো তড়িৎদ্বার আছে যাদের তড়িৎ বিভব আমরা হাইড্রোজেন তড়িৎদ্বার দ্বারা ব্যবহার করতে পারি। পরীক্ষায় কিন্তু আসে বিভিন্ন সময় প্রশ্ন দিয়ে, তোমার স্ট্রিমে দেওয়া থাকবে সরাসরি একটা হাইড্রোজেন তড়িৎদ্বার আর একটা তড়িৎদ্বার থাকবে।
সেটা তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে এটা একটা হাইড্রোজেন তড়িৎদ্বার। হয়তো সরাসরি বলবে না, তোমাকে তড়িৎদ্বারটি এভাবে দেওয়া থাকবে, আরেকটি তড়িৎদ্বার দেওয়া থাকবে, দিয়ে বলল যে এই তড়িৎদ্বার ব্যবহার করে কিভাবে তুমি এই তড়িৎদ্বারের বিভব নির্ণয় করবে, ব্যাখ্যা করো। তখন তোমাদেরকে এইভাবেই, ঠিক আমি যেভাবে ব্যাখ্যা করেছি এভাবে আনসারগুলো করতে হবে। মনে রাখবা, পড়া মুখস্থ করবা না। তুমি যদি এখানে মুখস্থ করো, তুমি নিশ্চিতভাবে আমি বলতে পারি তুমি পরীক্ষায় ভুল করবা। সুতরাং এটা বোঝার চেষ্টা করবা, বুঝলে তুমি কখনোই ভুল করবা না এবং ফুল মার্কস পাবা আশা করি, এবং একটা ভালো রেজাল্ট করতে পারবা। সেজন্যই জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। এরপরেও যদি কেউ কোনো প্রশ্ন থাকে, না বুঝো, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। তুমি আমার সাথে যে কোনোভাবেই ওভার ফোন অথবা মেসেঞ্জারে তুমি যোগাযোগ করতে পারো। আই উইল সলভ দ্য প্রবলেম। তাহলে এরপর হচ্ছে আমরা আসি, এবং এখন আমরা যে তড়িৎ কোষগুলো প্রকাশ করি সেগুলো কি কোন কোষটা স্বতঃস্ফূর্ত হবে আর কোনটা স্বতঃস্ফূর্ত হবে না। এই স্বতঃস্ফূর্ত হওয়া মানে কি, যত কোনো কোষ স্বতঃস্ফূর্ত হওয়া মানে এটা সম্ভব, আর স্বতঃস্ফূর্ত নয় মানে এটি সম্ভব নয়। এখন এটা আমরা কিভাবে বুঝবো কোন কোষটি সম্ভব আর কোন কোষটি সম্ভব নয়? এটা বুঝবো আমরা এইভাবে, তড়িৎ কোষ বিভবটির মান যদি ধনাত্মক হয় তখন কোষ বিক্রিয়াটি তড়িৎ কোষের বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে, অর্থাৎ সিস্টেমটি সম্ভব, অর্থাৎ কোষ সম্ভব। আর যদি তড়িৎ কোষ বিভবের মান ঋণাত্মক হয় তাহলে কোষটি সম্ভব নয়। আমরা একটা উদাহরণ দিই এখানে। যখন কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হচ্ছে, তাহলে এখানে কপার আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এটি একটি বিজারণ বিক্রিয়া। আর এই বিজারণ বিক্রিয়ার তড়িৎদ্বার বিভব দেওয়া আছে 0.34 ভোল্ট, অর্থাৎ এখানে বিজারণ বিভবের মান ধনাত্মক। আবার জিঙ্কের বেলা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এটা হচ্ছে গ্যালভানিক কোষকে আমরা উদাহরণ হিসাবে নিলাম, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হচ্ছে, আর অর্থাৎ এখানে জারণ করছে। আর জারণ অক্সিডেশনটা হচ্ছে 0.76 ভোল্ট, অর্থাৎ জিঙ্কের জারণ মানটা ধনাত্মক। তার মানে কি, জিঙ্কের সাধারণত যখন তড়িৎ কোষ গঠন করব কপারের সাথে তখন তার জারণ হবে আর কপারের বিজারণ হবে। সেজন্য কপারের বিজারণ মানটা ধনাত্মক আর এখানে জিঙ্কের জারণ মানটা ধনাত্মক। যদি আমি এখানে জিঙ্কের বিজারণ মান নিতে চাই তাহলে এটি ঋণাত্মক হয়ে যাবে, কারণ উল্টো হয়ে যাবে। আর এখানে যদি আমি কপারের জারণ মান নিতে চাই তাহলে এটা ঋণাত্মক হয়ে যাবে, কারণ কপারের এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আর এখানে জিঙ্কের এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, অক্সিডেশনটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। এখন আমরা যদি দুটি কোষ, এটা অর্থাৎ কোষকে যোগ করি তাহলে আমরা পাচ্ছি জিঙ্ক প্লাস কপার আয়ন ইকুয়াল টু কপার প্লাস জিঙ্ক আয়ন, অর্থাৎ জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হচ্ছে আর কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হচ্ছে। আর এই ক্ষেত্রে আমরা ই নটের মানটা পাবো 0.1 প্লাস 1.1 ভোল্ট, অর্থাৎ 0.34 প্লাস 0.76, কারণ আমরা জানি ই নট ইকুয়াল টু ই নট অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন, অর্থাৎ ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন। তাহলে অ্যানোডের মান এখানে হচ্ছে 0.76 প্লাস 0.76 আর ক্যাথোডের মান হচ্ছে প্লাস 0.34। আমরা দুটাকে যোগ করলে পাচ্ছি 1.1 ভোল্ট। তার মানে এখানে যদি আমরা যখন গালভানিক কোষ তৈরি করব তখন কপারকে যদি আমরা ক্যাথোড হিসেবে ধরি এবং জিঙ্ককে যদি অ্যানোড হিসেবে ধরি তাহলে সেখানে আমরা সেল বিভবটি পাবো 1.1 ভোল্ট এবং কোষটি, অর্থাৎ কোষটি সম্ভব হবে। যদি আমরা উল্টো ভাবে ধরি তাহলে সম্ভব হবে না। আমরা একটি গাণিতিক উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো। এখন যদি আমরা এটাকে এই কোষটাকে যদি আমরা একটু দেখি, এখানে যে বিক্রিয়াটা আমরা দেখিয়েছি জিঙ্ক টু জিঙ্ক আয়ন, কপার আয়ন টু কপার, একটু হলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, কারণ তখন আমরা কোষ বিভব পাবো 1.1 ভোল্ট। আর যদি আমরা এভাবে লিখি কপার টু কপার আয়ন, জিঙ্ক আয়ন টু কপার, অর্থাৎ উল্টো লিখি কপারের জারণ জিঙ্কের বিজারণ, তখন আমরা ই নটের মান পাবো -0.1.1 ভোল্ট, অর্থাৎ তখন কোষ সম্ভব হবে না। অর্থাৎ এখানে যদি আমাদের গ্যালভানিক কোষ তৈরি করতে হয় এই দুটিকে নিয়ে, কপার এবং জিঙ্ককে নিয়ে, তাহলে জিঙ্কের অবশ্যই জারণ দেখাতে হবে আর কপারের বিজারণ দেখাতে হবে। আর কপারের জারণ দেখানো মানে হচ্ছে কপার অ্যানোড, জিঙ্কের জারণ দেখানো মানে হচ্ছে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে আর কপার ক্যাথোড হিসেবে কাজ করবে। আমরা একটি গাণিতিক উদাহরণ দেখি এখানে। এখানে দেওয়া আছে জিঙ্ক আয়ন টু জিঙ্ক, কপার আয়ন টু কপার, তড়িৎদ্বয়ের প্রমাণ বিজারণ বিভবের মান 0.76 ভোল্ট, অর্থাৎ এটার প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া আছে 0.76 ভোল্ট। আর কপারের বিজারণ বিভবের মান দেওয়া আছে 0.34 ভোল্ট। মনে রাখবা বিজারণ বিভব যদি ধনাত্মক হয় তাহলে সেটি ক্যাথোড হিসাবে কাজ করবে
আর বিজারণ বিভব যদি ঋণাত্মক হয় তাহলে সেটি অ্যানোড হিসাবে কাজ করবে। তোমাদের বোঝার জন্য এটি মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো পরীক্ষায় আসে, সব সময়ই আসে। সুতরাং এগুলা মনে রাখতে হবে। এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে গিয়ে একটু সমস্যা হয়ে যায় অ্যানোড ক্যাথোড আইডেন্টিফিকেশন এর বেলায়। অ্যানোড ক্যাথোড যদি ঠিকমতো আইডেন্টিফাই না করা যায় তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সঠিকভাবে সলভ করা যাবে না। সেজন্যই এখানে আমাদের এই অ্যানোড ক্যাথোডকে সঠিকভাবে আইডেন্টিফাই করব। আর সেটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হলে অবশ্যই আমাকে কিছু ক্লু জানতে হবে। আর সেই ক্লুটাই আমি এখানে বলে দিচ্ছি। যেমন কোনো একটা বিভবের যদি বিজারণ বিভবের মান ঋণাত্মক দেওয়া থাকে তাহলে সেটি অ্যানোড। আর যদি কোনো একটা তড়িৎদ্বার বিভবের মান বিজারণ বিভবের মান ধনাত্মক দেওয়া থাকে তাহলে সেটি ক্যাথোড। এটা মনে রাখবা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্কের এখানে যদি বিজারণ হচ্ছে, কেন কিভাবে বুঝবো বিজারণ হচ্ছে? কারণ এখানে জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক হচ্ছে, অর্থাৎ জিঙ্ক আয়ন ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হচ্ছে, তাহলে এটা বিজারণ। ঠিক একইভাবে এখানে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার হচ্ছে, অর্থাৎ দুটারই এখানে বিজারণ দেখানো হচ্ছে। আর সেক্ষেত্রে জিঙ্কের বিজারণ বিভবের মানটি হচ্ছে -0.76 আর কপারের বিজারণ বিভবের মানটি হচ্ছে +34, অর্থাৎ এখানে কপার কিন্তু ক্যাথোড হিসেবে কাজ করবে আর অ্যানোড হিসেবে কাজ করবে জিঙ্ক, অর্থাৎ জিঙ্কের কিন্তু অ্যাকচুয়ালি জারণ হবে। জারণ হলেই কিন্তু এটা ধনাত্মক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আমাদেরকে বলা হয়েছে জিঙ্ক প্লাস কপার আয়ন, যে জিঙ্ক আয়ন প্লাস কপার এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এখানে জিঙ্ক আয়নের জন্য অর্থাৎ জিঙ্কের যেই তড়িৎদ্বারটি দেওয়া আছে তার বিজারণ বিভব হচ্ছে -0.76 আর কপারের যে তড়িৎদ্বার বিভবটি দেওয়া আছে তার বিজারণ বিভবের মান হচ্ছে 0.34 ভোল্ট। এখন আমাদের কিন্তু কোষ বিক্রিয়াটা কি বলছে? কোষ বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি জিঙ্কের কিন্তু জারণ হচ্ছে। আর আমাদের দেওয়া আছে কিন্তু বিজারণ বিভবের মান। কিন্তু এখানে আমরা যে কোষ বিক্রিয়াটি দেওয়া আছে সেটি আমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমরা কোষ বিক্রিয়া দেখতে পাচ্ছি অ্যানোডে কিন্তু জারণ হচ্ছে, অর্থাৎ জিঙ্ক কিন্তু ইলেকট্রন দিয়ে জিঙ্ক আয়নে রূপান্তরিত হচ্ছে এখানে। জিঙ্ক আয়নে রূপান্তরিত হচ্ছে। তাহলে জিঙ্কের জারণ বিভবের মান হচ্ছে 0.76 ভোল্ট। এটি কিন্তু জারণ হচ্ছে। আর জারণ বিভবের মান হচ্ছে 0.76 ভোল্ট। আর আমরা বিক্রিয়ার দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এখানে বিজারণ ঘটছে। এখানে বিজারণ ঘটছে। তাহলে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে রূপান্তরিত হচ্ছে আর সেক্ষেত্রে তার বিজারণ বিভবের মান দেওয়া আছে +0.34 ভোল্ট। তাহলে আমরা দেখলাম এখানে বিক্রিয়া থেকেই আমরা দেখতে পাচ্ছি জিঙ্কের জারণ বিভবের মান হচ্ছে +0.76 আর কপারের বিজারণ বিভবের মান হচ্ছে 0.34। তাহলে আমরা যদি এখন উদ্দীপক বা প্রশ্নের দিকে একটু লক্ষ্য করি, কপারের বিজারণ বিভব কিন্তু এখানে দেওয়া আছে +0, তাহলে একই হয়ে গেল। কিন্তু এখানে জিঙ্কের জারণ বিভব পাচ্ছি আমরা 0.76 আর আমাদের মান দেওয়া আছে বিজারণ বিভব -0.76। তার মানে বোঝা গেল এখানে যে কাজটি হচ্ছে সেটি আসলে মূলত উল্টোভাবে দেওয়া আছে। মূলত আমার সেল বিক্রিয়াটি বলে দিচ্ছে এখানে আসলে মূলত জিঙ্কের জারণ ঘটবে। জিঙ্কের জারণ ঘটবে। কিন্তু আমার মান দেওয়া আছে বিজারণ বিভবের। এখন আমরা কোষ বিক্রিয়াটি লিখি। এটি দুটিকে যদি আমরা যুক্ত করি জিঙ্ক প্লাস কপার 2 আয়ন তাহলে বিক্রিয়া করে জিঙ্ক আয়ন প্লাস কপার। এখন আমরা সেল বিক্রিয়াটাই আমরা জানি ইনট সেল ইকুয়াল টু ইনট অ্যানোড অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোড রিডাকশন। এটা আমরা পূর্বের লেকচারে আমি আলোচনা করেছি কিভাবে ইকুয়েশনটি আসে। তাহলে ইনট অ্যানোড অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোড রিডাকশন। তাহলে ইনট অ্যানোড অক্সিডেশন মানে কি হচ্ছে, এখানে ইনট অ্যানোড কি কাজ করবে, জারণ হচ্ছে কোথায়, জিঙ্ক তড়িৎদ্বারে। তাহলে অ্যানোড হিসেবে কাজ করবে জিঙ্ক তড়িৎদ্বার। তার মান দেওয়া আছে কত, +0.76। তাহলে আমরা +0.76 বসিয়ে দিলাম। আর ক্যাথোডের বিজারণ বিভবের মান দেওয়া আছে, ক্যাথোড বলতে এখানে কপারের যে তড়িৎদ্বারটি দেওয়া আছে সেটি বিজারণ বিভব বিজারণ অর্থাৎ বিজারণ বিভব হিসেবে কাজ করবে আর সেক্ষেত্রে তার মান পাচ্ছি আমরা 0.34 ভোল্ট। এখন এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি এটা +1.1 ভোল্ট। অর্থাৎ এখানে কোষ বিভবের মানটি পাচ্ছি আমরা ধনাত্মক। সুতরাং কোষ বিভব কোষটি সম্ভব এবং কোষটি তৈরি করা সম্ভব হবে। যদি এই মানটি ঋণাত্মক আসতো তাহলে সম্ভব হতো না। কারণ আমরা এর আগে আলোচনা করেছি যে কিভাবে কোন একটা কোষ স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কোষ বিক্রিয়া, তার একটা উদাহরণ দিয়ে আমি এখানে বুঝিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো অনেক ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব যেখানে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এখান থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছো এবং তোমরা আশা করি পরবর্তীতে এই ধরনের যদি আমি গাণিতিক সমস্যা দেই তোমরা সহজে বুঝতে পারবা এবং সুন্দরভাবে এটা সমাধান করতে পারবা। আজকে
তাহলে আমি আজকের পড়ার একটু সারাংশ নেই। আজকে আমরা যেটা মূলত আলোচনা করলাম, তড়িৎদ্বার বিভব কাকে বলে, সেখান থেকে আমরা সংজ্ঞায়িত করলাম প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে, প্রমাণ কোষ বিভব কাকে বলে। তারপর দেখলাম একটি কোষ অর্থাৎ হাইড্রোজেন কোষ ব্যবহার করে কিভাবে অন্য তড়িৎদ্বারের বিভব নির্ণয় করা যায়। কারণ হাইড্রোজেন তড়িৎদ্বারটি হচ্ছে একটি নির্দেশক তড়িৎদ্বার এবং এটা হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। আর এটি ব্যবহার করে আমরা অন্য তড়িৎদ্বারের বিভবগুলো নির্ণয় করতে পারি। এরপরের অংশে আমরা দেখলাম একটি কোষ স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না, অর্থাৎ কোষটি সম্ভব কি সম্ভব না, সেটা কখন সম্ভব এবং কখন সম্ভব নয়। যখন কোষ বিভবের মান ধনাত্মক হয় তখন কোষটি সম্ভব, আর যদি কোষ বিভবের মান ঋণাত্মক হয় তখন কোষটি সম্ভব নয়। সেটা একটি গাণিতিক উদাহরণ সহকারে আমি দেখিয়েছি। আশা করি তোমরা এই লেকচার থেকে অনেক বেশি উপকৃত হবে। আমি বলে দিচ্ছি আজকে যে লেকচারটি আমি আলোচনা করেছি এটি খুবই গুরুত্বপূর্ণ। যে টপিকটা আলোচনা করেছি এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে এবং থাকবেই, কোনো না কোনো সালে থাকে এবং থাকবে। সুতরাং এই টপিকটাকে খুব ভালোভাবে এই যে গাণিতিক সমস্যার সমাধান এবং হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব করে হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে কিভাবে অন্য তড়িৎদ্বারে বিভব নির্ণয় করা যায় সেটাও কিন্তু আমি আজকে আলোচনা করেছি। দুটি অংশই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতির জন্য আজকের ক্লাসটাকে তোমরা অনেক বেশি গুরুত্ব দিবে এবং বোঝার চেষ্টা করবা। এটা তোমাদের প্রতি আমার উপদেশ। তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।